am with Parag Bhai of Krishna Jewelers, and the question is very simple. You have a very huge budget for social work. हमारे देश में जेल तो है, आपने सुना है, तो एक सेंट सेंटर क्यों नहीं खोलते हैं? 10ই ডিসেম্বর 2024 হিউম্যান রাইটস ডে 12টা থেকে 3টে অনুষ্ঠান। যারা সোশ্যাল সংগঠন করেন বা যারা হিউম্যান রাইট করেন তাদেরকে আহ্বান, তাদেরকে নিয়ে একটা ফুল ফ্লেড চ্যানেল কীভাবে চালানো যায় মেম্বার হয়ে। এটা সুজাতা সদন, হাজরা ক্রসিং মানে যতীন দাস পার্ক, মেট্রোতে নামবেন, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। 12টা থেকে 3টে মনে রাখবেন। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মনে করে দেবেন। আমি চেষ্টা করি ভারতবর্ষের আর যে ছোট ছোট খবরগুলো রয়েছে যেগুলো আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে কিন্তু আমরা বুঝি না। ধরুন একটা মানুষ 600 কোটি টাকার চুরি করেছে, এটা কি আপনার লাইফকে ইম্প্যাক্ট করে? लगता है महुआ मोइत्रा का श्राप मोदी के परिवार के एक सदस्य के पीछे पड़ गया है। गजब का खेल हुआ है। लगता है कि नरेंद्र मोदी का परिवार इस खेल में बुरी तरह फंस गया है। जरा अंदाजा लगाइए कि केवल 15,000 रुपए के साथ खोले गए एक ट्रस्ट में कुछ ही दिनों में इतना पैसा आया, वो इतना दौलतमंद हो जाता है कि पूरे मेडिकल कॉलेज का सौदा कर डालता है। आरोपों के मुताबिक इस ट्रस्ट के पीछे खड़ा होता है मोदी का परिवार, और जब भांडा फूटता है तो मोदी का वो परिवार डंके की चोट पर कहता है कि मेरा इस ट्रस्ट से क्या लेना देना। ব্যাংক থেকে 500 কোটি টাকার চুরি হয়ে যায় রেগুলার কোর্সে প্রতিদিন। মানে ইডি জেগে থাকতে, আমাদের হোম মিনিস্টার জেগে থাকতে, আমাদের সেবি জেগে থাকতে, আমাদের ফাইন্যান্স মিনিস্টার জেগে থাকতে। এবার বলবেন এই 500 কোটি যে চুরি হয় আপনি কি করে জানলেন? একটু গুগল করে দেখলেই হবে। চুরিটা কিভাবে হয়? আমাদের দেশের লোকেরা ঋণ নেয়, সেই ঋণ আর ফেরত আসে না। তাহলে ভাবুন, ব্যাংকে যারা চাকরি করেন মানে যে ম্যানেজাররা কাজ করেন তাদের আগেনস্টে এখনো দেশদ্রোহিতার কোনো ক্লজে ইডি তাদেরকে ধরেনি। তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে 100 কোটি টাকার জন্য কেন ধরা হলো যেখানে পয়সাই চুরি হয়নি? মানে ধরুন আমি একটা পলিসি করেছি, যে পলিসিতে ধরুন এক্সাইজ ছিল 18%, 1 কোটি টাকার সেল হতো। এবার আমি এক্সাইজটাকে করে দিলাম 9%, তার মানে গভর্নমেন্টের কাছে পয়সা কম আসবে যদি 1 কোটি টাকারই সেল হয়। কিন্তু আমার এই পলিসির জন্য 100 কোটি টাকা কি 1000 কোটি টাকার সেল হলো, তাহলে 18%-এর 1 কোটি টাকার হচ্ছে 18 লাখ টাকা। কিন্তু 1000 কোটি টাকার 9% কত সেটা আপনারা ক্যালকুলেট করুন। বিজেপি ঠিক এইভাবে আমাদের দেশের অপোজিশনদেরকে ধরছে, আর তাদের চুরির বেলায় ইডি ভুলে যাচ্ছে যে বিজেপিতেও চোর বলে মানুষেরা রয়েছেন, যারা কংগ্রেস থেকে এসছেন, যারা অন্য পার্টিগুলোর থেকে এসছেন। তারা ধুয়ে সাফা হয়ে যায়নি, কারণ যেদিন বিজেপি চলে যাবে, ইন্ডিয়া জোট আসবে, তখন সবাই ধরা পড়বে, এটা তারাও জানে। তাহলে ভারতবর্ষের সকালের গল্প শুরু হয় চুরি দিয়ে, এবং কালকে যেটা দুঃখজনক, অপমানজনক কিন্তু রেসপেক্টেবল জায়গা মনে হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আমাদের এই ন্যায় বিচারে তিলোত্তমার জায়গা পেয়েছে আরজি করের বাথরুম নোংরা। মানে মডার্ন সিভিলাইজেশনের এর চেয়ে বড় চর আমি জীবনে খাইনি, যেখানে সুপ্রিম কোর্টে বাথরুম নিয়ে আলোচনা করা যায়। মানে আমি সেই উকিলদেরকে প্রণাম জানাই, হ্যাটস অফ জানাই যে আপনাদেরকে সিজিআই বলেননি যে দয়া করে বাথরুম নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা করবেন না। বেঙ্গল গভর্নমেন্ট যেটা 77 বছর ধরে পারেনি, মানে জ্যোতিবাবু পারেননি, বুদ্ধদেব ভট্টাচার্যবাবু পারেননি, এবং এই গভর্নমেন্টও পারেনি, যেটাকে তৃণমূল বলে। এটা নিয়ে একটা কনফিউশন আছে। কালকে আমি একটা আর্টিকেল লিখলাম যে এই যে ডিসিকে ট্রান্সফার করা হলো, তার মানে কি তিনি ক্রাইম মুক্ত হয়ে গেলেন? জুনিয়র ডক্টররা কি বুঝে বা না বুঝে তারা ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে জড়িয়ে গেলেন, এবং দেখা গেল একদিন পরে তাকে উন্নতির পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার জুনিয়র ডক্টররা অবজেকশন করেছেন। জুনিয়র ডক্টরদের 32 জন কথা বলতে গেছেন, কিন্তু জুনিয়র ডক্টরদের কোনো থিঙ্ক ট্যাঙ্ক এখনো তৈরি করা হয়নি। মানে সেই যে পাবলিক কনভেনশন মুভমেন্ট চলছে, সিএম এর সঙ্গে কথা বলবো, তাদের কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই। তাই এখন আবার লড়াই তাদের ভেতরে শুরু হয়েছে যা শুনলাম, এবং বিশ্বাসও করি, গিয়ে এটা দেখে এসে দরকার নেই আমার,
যে একদল বলছেন ওরা তো সব কথাই মিটিয়ে দিয়েছে, তাহলে আমরা চাকরিতে জয়েন করে যাই। বিচার তো সুপ্রিম কোর্ট দেবে 10 বছরের মতন, যেভাবে নির্ভয়াকে দিয়েছিল, কামদুনিকে দিচ্ছে করছে। তাই এই মুভমেন্টটা এই মুহূর্তে কোথায়? কালকে একজন বন্ধু বলল না রে নরেশ, তো যতই কথা হোক এটাকে স্বাভাবিকভাবে সোজাভাবে নিবি না, এটা চলতেই থাকবে। আর আমার ফেসবুকের লেখা দেখে একজন সাংবাদিক ফোন করলেন যে এটা আপনি কি লিখেছেন, এটা ভুল। আমি বললাম আপনার কাছে যেটা ভুল সেটা তো আমার কাছে ভুল নাও হতে পারে। মানে আমরা কেন ধরে নিই যে পুরো পলিটিক্যাল সিস্টেমটা মাফিয়ারা যে কনভার্ট হয়ে গেছে, পলিটিক্সের ভেতরে নাকি একটাও ভালো লোক নেই? এটা কি করে সম্ভব? এবার যারা চুপ রয়েছেন, সবচেয়ে বড় ঘটনা হয়েছে, যারা চুপ রয়েছেন তারা কি পাপের ভাগীদার? এবার আপনার যদি ভয় করে যে আপনি মুখ করলে কালকে রাস্তাতে আপনার কেউ গলা কেটে দেবে বা গুলি করে মেরে দেবে, তাহলে তো আপনি চুপ থাকবেন, কারণ আপনি সিস্টেমেতে ঢুকে গেছেন। সেই সিস্টেম থেকে বেরোনোর সিস্টেম তো নেই। আর একদিকে জনগণ, এই বিশাল জনবহুল জনগণ, তাদের ভেতরে সোশ্যাল সংগঠন এবং হিউম্যান রাইট, যাদের খুব স্পেসিফিক রোল আছে, কিন্তু তারা মনে করেন না কোনোদিন যে তারা কোনো চ্যানেলের মুখ হয়ে উঠতে পারবেন। এবার আসল কথাতে আসে, তারা কোনোদিন কোনো চ্যানেলের মুখ হয়ে উঠতে পারবেন না। সেই সব সংগঠনকে, সেই সব হিউম্যান রাইট সংস্থাকে এবার আমি আপিল করছি, 10th ডিসেম্বর 2024, মানে 10th ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইট ডে, সেদিন আমরা একটা হল বুক করেছি। আমরা হল বুক করেছি যতীন দাস পার্কে নামবেন, সুজাতা সদন বলে সেখানে একটা এসি হল আছে। যদিও 10ই ডিসেম্বর ঠান্ডা থাকবে, এসি লাগবে কিনা জানা নেই। আমরা ঠিক করেছি যে আমাদের দেশে যে সোশ্যাল সংগঠন এবং হিউম্যান রাইট সংগঠন আছে তাদেরকে আমরা অনলাইন চ্যানেলে যুক্ত করব। এবার যুক্ত করা মানে হচ্ছে আমরা তো ফ্রিতে চালাতে পারবো না, তার একটা সদস্য চাঁদা থাকবে। সেই সদস্য চাঁদার 50% বা 60% চলে যাবে হোমস্টে খুলতে। মানে ধরুন আপনি একটা সোশ্যাল সংগঠন চালান, তার একটা সদস্য চাঁদা দেন, তার থেকে একটা নিউজ চ্যানেল জয়েন করছেন যেখানে আপনাদের খবর পাঠাতে পারবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে একটা হোমস্টে খোলা হবে যেখানে আপনাদেরকে 3 দিনের জন্য ফ্রি দেওয়া হবে। মানে একটা রুমে 4 জন যদি ফ্রি মানে থাকতে পারেন, তাহলে সেই 4 জন সেখানে বেড়াতে আসবেন, কারণ তার হোমস্টে, তাকে রাইট দেওয়া হলো না, কিন্তু সদস্য চাঁদা থেকে তাকে বেনিফিট দেওয়া হলো। এইভাবে ধরুন 100টা সংগঠন আমাদের সঙ্গে কাজ করছে। মানে আমরা যেখানে যেখানে ঠিকঠাক ভাবে এই খুলতে পারবো আমাদের হোমস্টে, সেখানে সেখানে তারা জায়গা পাবেন, এবং সেখানে সেখানে যাদেরকে আমরা ভাবনা মুখ থেকে রাইট দিচ্ছি, একটা ট্রাস্ট, সেদিনই আপনারা দেখতে পারবেন সেই ট্রাস্ট এই জায়গাটাকে চালাবে এবং তারা চাকরি দেবে, কমিশনে রাখবে, সে যাই হোক, আমাদের সদস্যদের থেকেই সেখানে গিয়ে কাজ করতে হবে। তাহলে এবার থার্ড কাজটা কি, যে কাজটা নিয়ে আমরা উঠেছি, যে আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামে কিছু কিছু প্রবলেম আছে। একটা প্রবলেম যেটা সবচেয়ে বড়, সুদে টাকা খাটিয়ে আমাদের দেশকে গরিব করা হচ্ছে, যেটা নিয়ে কোনো গভর্নমেন্ট কথা বলে না। আমরা চাইবো 100 টাকার সদস্য চাঁদা আপনি আপনার গ্রামে করলেন, যারা সুদ নিয়ে মারা যাচ্ছেন, সুদ নিয়ে কাঁদছেন, তার পাশে কেউ দাঁড়াতে পারছে না, তিনি নিজেও দাঁড়াতে পারছেন না। তার মানে 2000 মেম্বার 100 টাকা দিলে হয় 2 লাখ টাকা। 20% আপনারা জমিয়ে রাখবেন, মানে তাদেরই তোলা টাকাতে 20% জমিয়ে রাখবেন। মানে প্রথমেই সুদটা কাটলেন, 80% টাকা বিনা সুদে ঋণ দেবেন। এবার ধরুন আমি 5000 টাকা ঋণ নিয়েছি, 500 করে আমি ফেরত দিচ্ছি। যেই আমি ফেরত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই যে টাকাটা জমে আছে 20%, উনি যে টাকাটা ঋণ নিয়েছিলেন তার 10% তাকে ফেরত দিয়ে দেবেন, যে বাবা তুমি টাইমের টাকা ফেরত দিলে। তাহলে ভারতবর্ষে 1000 বছর ধরে যে সিস্টেমটা চলে আসছে, সুদ নিয়ে গলাটা কাটো রে আর সারা জীবন সুদ দিয়ে যাও রে, প্রিন্সিপালটা না দিতে পারলে, সেই সিস্টেমটার অব্যাহতি হবে ডিসেম্বর মাস 2024। আর শুরু হবে, আপনি কিন্তু সুদ আগে কেটে নিচ্ছেন বলে বিনা সুদে ঋণ দিতে পারছেন, যেহেতু সদস্যের টাকায় আপনারাও চলবেন। ওই যে 10% টাকা আপনার কাছে বেঁচে থাকবে, সেটা হবে আপনার ইনকাম, যেখান থেকে আপনি এবার আমাদেরও সদস্য চাঁদা দিতে পারবেন। এবং গ্রামে আপনি কি কি ধরনের কাজ করছেন, কি কি বিষয়ে ঋণ দিলেন,
সেইটাকে তুলে ধরবেন, ভিডিও আকারে আমাদেরকে পাঠাবেন, তাহলে আমরা আমাদের চ্যানেল থেকে সেটাকে তুলে ধরতে পারবো। আমরা সেদিন সেই মাত্র টিভি চ্যানেলগুলোকে ডাকছি, মানে ইউটিউবারদেরকে ডাকছি যারা দেশের উন্নতি চান, তার মধ্যে কথা মুখ প্রমুখ, এর বাদে যারা আমাকে অ্যাপ্রোচ করবেন আমরা তাদেরকে নিশ্চয়ই করে জায়গা দেব, কারণ আমরা 100টা সংগঠনকে হ্যান্ডেল করব। তাহলে পরের 100 জনকে আর একজন ইউটিউবার হ্যান্ডেল করবে, ঠিক আমরা যেভাবে হ্যান্ডেল করছি ভাবনামুখের নামেই তাকে করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা এবার আমাদেরকে জয়েন করতে পারেন, যারা গ্রামে গ্রামে সোশ্যাল ওয়ার্কারদেরকে এই কাজ করার জন্য সাহায্য করতে পারবেন। খুব স্পেসিফিক রোল। কালকে শুভজিৎ ফোন করলো, মাসিমা মারা গেছেন, 19 তারিখ মানে কালকে অনুষ্ঠান। সব কথার শেষে সে পরিষ্কার বাংলায় বলল, বাংলায় এমএ, এবং আমাদের দেশের সোশ্যাল সংগঠনগুলোকে নিয়ে সে কাজ করে, উই আর দ্য কমন পিপল। তার শুরুতে আমি ছিলাম পদক্ষেপ পত্রিকা বার করার জন্য। তো বললো নরেশ একটা কাজ দিও। আমি তাকে একটাই কাজ দিতে পারছি বা বললাম, এবং সে রাজিও হলো। সেটা হচ্ছে যত সোশ্যাল সংগঠন আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনো। তার মানে ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম একভাবে চলছে, ভারতের ধার্মিক সিস্টেম একভাবে চলছে, ভারতের ধর্মের সঙ্গে সোশ্যালিজম একভাবে চলছে, যেটাকে গুরুদ্বারা বলা হয়। এবার ভারতবর্ষের সোশ্যাল সংগঠনরা একটা প্ল্যাটফর্মে এসে নিজেদেরকে রেজিস্টার করে নিজেদের কথাবার্তা তুলে ধরতে পারবেন, এবং হয়তো 10 বছর পর যখন সিস্টেমটা টোটাল সেট হয়ে যাবে, মানে 100টা সংগঠন না, সেটা দিয়ে তো আমরা শুরু করব, এই 100টা সংগঠন হয়তো 1 লাখ সংগঠনে কনভার্ট হয়ে যাবে। এতগুলো ইউটিউবার আমাদের দেশের জন্য কাজ করবেন, যেটাকে বলা হবে 45 নিউজ পেপার ইউনাইট টু ব্রিং রিডার্স সলিউশন বেসড আপলিফটিং নিউজ, যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। ঠিক সেইভাবে আমাদের দেশ এগোবে, এবং একদিন এরাই পার্লামেন্টে যাবেন, মানে হিউম্যান রাইটস সংস্থার মানুষেরা ইলেক্টেড হয়ে প্রপারলি দেশের জন্য কাজ করে যাবেন। আমাদের পলিটিক্যাল সিস্টেমে যে মানুষেরা বসে আছেন এবং জানেন না যে কোন কাজ করলে সমাজে উন্নতি আসবে, তাদেরকে বলি আপনারাও সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারেন, আপনার পাড়াকে এক করার জন্য কাজ করতে পারেন। আমরা কেউ দেহদান করলাম, এবার গভর্নমেন্টকে আমরা যে অ্যাডভাইসটি আমাদের এই মিটিং থেকে দেব, যে আপনারা একটা ফান্ড বার করে রাখলেন 2% অফ দ্য টোটাল জিডিপি বা ট্যাক্স কালেক্টেড। এবার ধরুন আমি মারা গিয়ে দেহদান করলাম, আরজি করের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জুড়ে আছে, যে ডেড বডিকে সেল করা হতো, ডেড বডিকে নিয়ে ব্লু ফিল্ম বানানো যায়, তার মানে সেখানেও সিসিটিভি লাগবে, সেখানেও যাকে ডেড বডিকে প্রোটেকশন দেওয়া যায় সেটাও লাগবে। কোন মেডিকেল হাসপাতালকে প্রাইভেটলি সেল করা হচ্ছে তার কম্পিউটারাইজ সিস্টেম লাগবে, রেজিস্টার নয়, যাতে সেটাকে আর যেন চুরি না করা যায়। এটা জুনিয়র ডাক্তাররা বলেননি, কিন্তু আমি বলছি আমাদের চ্যানেলের থেকে। কেউ মারা গেলে 30 লাখ, অ্যাক্সিডেন্টে যদি 2 লাখ দিতে পারেন, তাহলে আমাদের যা ট্যাক্স কালেকশন হচ্ছে তার যদি 2% সরিয়ে রাখা হয়, এবং দরকার পড়লে পাবলিক 100 টাকার ফান্ডিং করবে এই স্কিমটার জন্য, যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে নিয়ে নেয়। আমি ভাবনামুখের পক্ষ থেকে আমাদের 3 জন সদস্যরই সাইন করা চিঠি চিফ মিনিস্টারকে পাঠাবো, ডক্টর পি কে মন্ডলকে সেটা বলে দিচ্ছি। তাহলে 30 লাখ টাকা পাবে। তাহলে দেশে কোনো গরিব থাকবে না, দেশে কোনো অঙ্গের অভাব থাকবে না, কিডন্যাপিং বন্ধ হয়ে যাবে, এবং যারা এই ট্রেডটার সঙ্গে যুক্ত বাধ্য হয়ে তাদেরকেও অল্টারনেটিভ ইনকামের ব্যবস্থা যদি গভর্নমেন্ট একটু মাথা খাটায় তাহলে দিতে পারবে। কারণ কালেকশনের 20% যদি মানুষদের উপরে খরচা করা হয়, তাহলে হাজারো হাজারো মানুষ হাজারো হাজারো জায়গায় ক্লাবের মাধ্যমেও চাকরি পেয়ে যাবে। এরা ক্লাবে বসবে, এরা কোনো গভর্নমেন্ট অফিসে বসবে না। তাহলে আমরা ডিরেক্টলি পাবলিকের সঙ্গে কাজ করতে পারবো, এবং বছরে একবার রক্তদান করা হোক। থ্যালাসেমিয়াকে বন্ধ করার জন্য ভাবনামুখে ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া সরাতে যে যে সংগঠন কাজ করছেন তাদের সবাইকে আহ্বান জানাই। আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত শ্রী অরবিন্দ হিউম্যান কেয়ার ফাউন্ডেশন, তাদেরকে স্পেশালি জানাই। তপন শিকদার রিসরাতে কাজ করছেন ওমেন্স ফাউন্ডেশন নিয়ে, তাদেরকে ইনভিটেশন জানাচ্ছি। আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন তাদেরকে আমরা চাইছি তারা মঞ্চে থাকুন, এবং ভারতবর্ষ যে ভবিষ্যতের ভারতবর্ষ, সোশ্যাল সংগঠনদের একটা বেস ওয়ার্ক থাকবে, তারা একটা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে না, অনেকগুলো ইউটিউবার চ্যানেল যাতে তাদেরকে নিয়ে খবর করে, আমরা সেই দিকে পা বাড়াচ্ছি। এই এপিসোডটি দয়া করে আপনারা
সাবস্ক্রাইব করবেন আর সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমি নরেশ জৈন।